নমস্কার। তৃণমূলের রাজ্যসভায় যে 4 প্রার্থী, সেই প্রার্থী নিয়ে কিন্তু যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে রাজ্য জুড়ে। বিরাট সংখ্যক মানুষ টেলিভিশন দেখছেন। বহু মানুষ আমাকে অনুরোধ করেছেন, আমি বেশ কয়েকটা চ্যানেলে বললামও, তার মধ্যে ইউটিউবারদেরকেও বলেছি যে কেন এই 4 জন প্রার্থী তৃণমূল কংগ্রেস বেছে নিল বা সম্ভাব্য কারণগুলো কী, সেটা আমি বলবো। তার সাথে রাজনীতির সম্পর্ক কোথায় আছে। প্রথমত বাবুল সুপ্রিয় যে কনস্টিটিউয়েন্সি, সেটা বালিগঞ্জ ছিল। আপনারা জানেন বালিগঞ্জে প্রায় 40% সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন। উপনির্বাচনে কিন্তু সুব্রত মুখার্জির জেতা 75,000 ভোট কমে অনেকটাই কমে গিয়েছিল, 1/3 কমে গিয়েছিল। ফলে আপনারা জানেন যে বাবুল সুপ্রিয় বেশ কয়েকটা ওয়ার্ডে উপনির্বাচনে পরাজিত হয়েছিল যখন তৃণমূল কংগ্রেস মধ্য গগনে। ফলে বালিগঞ্জের রাজনীতির সাথে বিজেপির থেকে আসা বাবুল সুপ্রিয়র কোনো সম্পর্কই সেইভাবে গড়ে ওঠেনি এবং মন্ত্রিসভায় তিনি যে স্থান পেয়েছিলেন সেখানেও খুব একটা দাগ কাটতে পারেননি বা সেই সুযোগ তিনি পাননি। ফলে এবং জানেন তার বিরুদ্ধে একাধিক যে সময়ে বালিগঞ্জে তৃণমূলের লোকরাই বিরোধিতা করেছে। অনেক সময় তাকে ডাকা হয়নি স্থানীয় যে অনুষ্ঠানগুলো। ফলে এইরকম অবস্থায় তৃণমূল কংগ্রেস কোনো রিস্ক নিতে চায়নি। তারা সুব্রত মুখার্জির কনস্টিটিউয়েন্সি বালিগঞ্জ, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে আনতে চাইছেন। শোভনদেব বাবু এখন কৃষিমন্ত্রী আছেন, তিনি আসবেন, তিনি ওই কেন্দ্রে আসবেন খড়দার থেকে, এরকমই কথা। শোভনবাবুও খড়দাতে খুব একটা স্বস্তিতে নেই, ফলে লোকাল পলিটিক্স আছে সেখানে তৃণমূলের। ফলে বাবুল সুপ্রিয়কে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারলাম, যিনি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিলেন টিম 11 বা একাদশে খেলবেন বলে। তিনি খুব জোর গলায় বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসে এসেছি টিম 11 বা একাদশে খেলবার জন্য, অর্থাৎ মুখ্য ভূমিকা পালন করবার জন্য। বিজেপি মুখ্য ভূমিকা আমায় দিচ্ছিল না, মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিল। ফলে বিজেপিতে আমি সেইভাবে ভূমিকা পালন করতে পারিনি, তাই তৃণমূল কংগ্রেসে এসে টিম 11-এ আসলাম। কিন্তু বাবুল সুপ্রিয় কিন্তু টিম 11-এ কিন্তু স্থান পাননি এবং তিনি উপনির্বাচনে জয়ী হয়েছিলেন বটে, কিন্তু বেশ কয়েকটা ওয়ার্ডে সেখানে কিন্তু বাম প্রার্থী এগিয়েছিল। ফুয়াদ হালিমের স্ত্রী, তিনি কিন্তু এগিয়েছিলেন বেশ কয়েকটি ওয়ার্ডে। ফলে আমরা দেখেছি যে বাবুল সুপ্রিয়কে সংখ্যালঘু মুসলিমরা সেইভাবে গ্রহণ করেনি, কারণ বিজেপির সাথে যুক্ত থাকা, আরএসএসের সাথে যুক্ত থাকা, তাদের সাথে পার্টি করা এবং আসানসোলের যে গোষ্ঠী দাঙ্গা হয়েছিল সেইখানে বিরোধীরা তার নাম জড়িয়ে নানা রকম সমালোচনা করেছেন, আলোচনা করেছেন। ফলে সেটা কিন্তু সামহাউ তৃণমূল কংগ্রেসকেও কিন্তু বিব্রত করেছে। ফলে তৃণমূল কংগ্রেস বাবুল সুপ্রিয়কে একটা রিহ্যাবিলিটেশন বলা না, পুনর্বাসন দিল যে ভাই তোমাকে তো আমরা টিম 11-এ নিতে পারলাম না বা নিচ্ছি না, তোমাকে আমরা দিল্লিতে পাঠিয়ে দিচ্ছি রাজ্যসভায়। দেখুন, রাজ্যসভায় প্রচুর লোক যায়, সচিন তেন্ডুলকরও একসময় গিয়েছিলেন, মানে লোকসভাতেও অনেক সদস্য যায়, কিন্তু ইম্পর্টেন্ট হলো তুমি পলিটিক্সকে নিয়ন্ত্রণ করতে পারছো কিনা। নেতা সেই হয় যে রাজনীতিকে প্রভাবিত করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা এত আলোচনা করি কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত আলোচনা করি কেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে এত আলোচনা করি কেন, কারণ তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। ফলে বাবুল সুপ্রিয় যে টিম 11-এ এসে বা একাদশে এসে তৃণমূলের মধ্যে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলেছিলেন, সেটা তিনি তো পারলেনই না। তার মানে পুনর্বাসন হলো পরবাসে। এটা হলো আমার প্রথম ব্যাখ্যা যে কেন বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় পাঠানো হলো। কারণ বালিগঞ্জের আসন তৃণমূলের জন্য যদি নিশ্চিত করতে হয়, তাহলে বাবুল সুপ্রিয় কিন্তু একটা রিজেক্টেড ফেস। উপনির্বাচনের ফলাফলই দেখা গেছে মুসলমানরা তাকে কিন্তু পছন্দ করেনি, কারণ বিজেপির থেকে যেভাবে এসছে, আসানসোলের গোষ্ঠীদাঙ্গার সাথে তার নাম যেভাবে বিরোধীরা জড়িয়ে দিয়েছিলেন, তার ফলে মুসলিম সমাজে কিন্তু তার কাছে তিনি তেমনভাবে গ্রহণযোগ্য ছিলেন না এবং লোকাল পলিটিক্সেও তিনি বারবার নিজেকে যুক্ত করতে পারেনি, মন্ত্রিসভাতেও তার কোনো গুরুত্ব ছিল না। ফলে একটা পুনর্বাসনমূলক প্রকল্প হিসাবে কিন্তু তাকে রাজ্যসভায় পাঠানো হলো। এটা হলো প্রথম ব্যাখ্যা কেন বাবুল সুপ্রিয়কে
ইমিডিয়েটলি রাজ্যসভায় পাঠাতে হলো মন্ত্রিসভার থেকে সরিয়ে। এবার দ্বিতীয় যে ব্যাখ্যাটা সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। রাজীব কুমারকে, রাজীব কুমার দেখুন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন। এখানে দেনা পাওনার রাজনীতি কিন্তু উপর নির্ভর করে কিন্তু আমরা দেখেছি যে মালদাতে প্রসূনবাবুকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, আবার দেবাশিসবাবু বিজেপিতে এসেছিলেন, বা গগৈ যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন তাকে দেখা গেল রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হলো। তো এগুলোর পেছনে কিন্তু রাজনীতির অঙ্ক পরিষ্কার আছে, তুমি আমাকে সার্ভ করেছো, আমি তোমাকে সার্ভ করব। এইটা কিন্তু ভয়ঙ্কর রাজনীতি। আমি আপনাকে বলছি, যখন আইএস আইপিএস অফিসাররা বা কোনো বিচারক বা অন্য কেউ যখন সরাসরি মানে তার সার্ভিস থেকে পলিটিক্সে আসছেন, তাহলে মনে রাখবেন মাস্টারকে কিছু সাহায্য করে এসছে। তিনি যে মাস্টারের আন্ডারে কাজ করেছেন সেই তাকে কিছু না কিছু এমন সাহায্য পলিটিক্যাল ডিভিডেন্ড দিয়েছেন যেখান থেকে কিন্তু ডিজিপির পদ থেকে সরে আসার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু একটা পলিটিক্যাল পদ দিয়ে দেওয়া হলো, তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তা এবং রাজীব কুমারের বিরুদ্ধে বিরোধীরা কি কি অভিযোগ করেছিলেন আমি পরপর মনে করিয়ে দিতে চাই। প্রথম অভিযোগটা রাজীব কুমারের বিরুদ্ধে তারা তুলেছিলেন যে রাজীব কুমার সারদার যে তদন্ত জন্য সিট তৈরি হয়েছিল, স্পেশাল ইনভেস্টিগেটিং যে টিম তৈরি করা হয়েছিল, তাতে রাজীব কুমারকে মাথায় রাখা হয়েছিল। বিরোধীদের অভিযোগ, এটা আমার অভিযোগ না, আবার বলছি বিরোধীরা বারবার 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 বলেছেন যে রাজীব কুমার এন্টার যে সারদা তদন্ত সেটাকে অন্য পথে চালিত করেছিল, তার ফলে তৃণমূল কংগ্রেস বেঁচে গিয়েছিল। এবং তাদের বিরোধীদের আরও অভিযোগ যে তথ্যগুলো সারদা ইস্যুতে ছিল লাল ডায়েরি, সেই লাল ডায়েরি নিয়ে তারা সরব ছিলেন বিরোধীরা। এবং সরাসরি রাজীব কুমার বছরকে বছর বিরোধী নেতাদেরকে মানে আর পেতে, অর্থাৎ তাদের ফোন ট্যাপ করা, এই অভিযোগ সরাসরি একাধিকবার বিরোধী দলের নেতা থেকে শুরু করে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাই প্রায় কার্যত বলেছে। এবং একই সাথে মানে যখনই তৃণমূল কংগ্রেস কোনো ক্রাইসিস হয়েছে তখন রাজীব কুমার বারবার তাকে মানে তৃণমূলকে বাঁচিয়েছে, এই অভিযোগরা বিরোধিতা যেমন করেছেন। আবার আমরা কি প্রত্যক্ষভাবে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ও যখন সিবিআই তদন্ত রাজীব কুমারের বিরুদ্ধে, সিবিআই যখন হানা দিল রাজীব কুমারের কোয়ার্টারে, সেই সময় কিন্তু আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে গেলেন, রাজীব কুমারকে বাঁচাতে হবে, যে কোনো মূল্যে বাঁচাতে হবে। সমস্ত আইএস আইপিএস বা মুখ্য সচিব সবাইকে বসিয়ে দিয়ে তিনি কার্যত প্রতিরোধ গড়ে তুললেন যাতে সিবিআই তদন্ত করতে না পারে, সিবিআই যাতে তাকে অ্যারেস্ট করতে না পারে। ফলে মানে এটা কিন্তু আমি বলছি যে দেনা পাওনার রাজনীতি, এই দেনা পাওনার রাজনীতি আমাদের একজন সমাজবিজ্ঞানের শিক্ষক হিসাবে আমাদের চিন্তা যেটা, যে প্রশাসন যখন পলিটিসাইজড হয়, প্রশাসন যখন চূড়ান্তভাবে পলিটিসাইজড হয়, তখন কিন্তু আমি বলছি ডেমোক্রেসি টিকে থাকতে পারে না, অসম্ভব। মানে যখন মানে যে আইপিএস অফিসার, আমি দর্শকদেরকে অনুরোধ করব এটা আপনারা প্লিজ পড়াশোনা করুন, যে মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বল্লভভাই প্যাটেল যখন বলছেন যে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস, অল ইন্ডিয়া পুলিশ সার্ভিস, অল ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এগুলো ভারতবর্ষের গণতন্ত্রের স্টিল ফ্রেম মানে অর্থাৎ এর উপর দাঁড়িয়ে থাকবে গণতন্ত্রটা। ফলে মানে অফিসাররা 100% নিরপেক্ষ হবেন, 100% দক্ষ হবেন, অফিসাররা কোনো রাজনৈতিক দলের ভিত্তে পরিণত হবেন না। কিন্তু আমি আপনাকে বলছি, যখন একজন আইপিএস বা আইএস অফিসার যখন কোনো একটা রাজনৈতিক দলের অধীনে কাজ করার পর বা সরকারের অধীনে কাজ করার পর রিটায়ার্ডের সঙ্গে সঙ্গে কোনো পদ পাচ্ছেন, তার মানে ডাল মে কুচ কালা হ্যায়। এবং যেভাবে প্রশাসন মানে আইএস আইপিএস অফিসারদের সাথে রাজনৈতিক নেতাদের সখ্যতা তৈরি হচ্ছে বিভিন্ন স্তরে, আমি শুধু তৃণমূল যা বলছি না, বিভিন্নভাবে, তাহলে কিন্তু আমি বলছি যে মানে যারা সংবিধান লিখেছিলেন তারা যে উদ্দেশ্যে লিখেছিলেন যে আইএস আইপিএসরা নিরপেক্ষ থাকবেন, সেই নিরপেক্ষতার জলাঞ্জলি দিয়ে শাসককে সন্তুষ্ট তিনি করছেন, সার্ভিসে থাকাকালীন উদ্দীপনে সাহায্য করছেন, তার বিনিময়ে তিনি রিটায়ার্ড করার পরেই সঙ্গে সঙ্গে তাকে রাজনৈতিক কোনো সুযোগ সুবিধা বা পদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা বারবার
একাধিক ঘটনার কনটেক্সটে দেখা গেছে। এটা কিন্তু আমাদের সাংবিধানিক সরকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে বা রক্ষার প্রশ্নে একটা বড় চ্যালেঞ্জ। আগামী দিনে সত্যিই আবার স্পয়েল সিস্টেম তৈরি হবে কিনা। আমেরিকা এক সময় স্পয়েল সিস্টেম ছিল, অর্থাৎ রাজনৈতিক নেতাদের সাথেই আধিকারিকরা তারা রিজাইন করতেন, আবার নতুন দলের হয়ে আবার অন্য দল যখন ক্ষমতায় আসতো তখন তার সাথে সাথে ক্ষমতা বা প্রশাসনের ক্ষমতা দখল করতেন। ফলে এই স্পয়েল সিস্টেম, আমেরিকান স্পয়েল সিস্টেম আবার আমাদের দেশে চালু হবে কিনা একটা সময় আমেরিকাতে ছিল 18 সেঞ্চুরিতে শেষের দিকে। ফলে রাজীব কুমার রাজনৈতিক পুরস্কার পেলেন, এটা যদি কেউ বলে সামান্যতম মানে মানে অত্যুক্তি হবে না। থার্ড যে ব্যক্তিটি কথা আমি আরও গুরুত্বপূর্ণভাবে বলতে চাই, সেটা হলো যে যেভাবে কোয়েল মল্লিককে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস, সেখানে কিন্তু একেবারে নিষ্পাল সিং তিনি প্রোডাকশনের সাথে যুক্ত। ফলে সেখানে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত থাকলে তার নিষ্পাল সিং বা তার পরিবারের ব্যবসা প্রশ্ন যেমন যুক্ত আছে, আবার একই সাথে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, তারা মানে টালিগঞ্জে যে তৃণমূলীকরণ ঘটেছে, সেই তৃণমূলীকরণের পুরস্কার হিসাবে কোয়েল মল্লিক পেলেন, রাজ্যসভার প্রার্থী হলেন তৃণমূল কংগ্রেসের। ফলে এই প্রশ্নটা আসবেই যে কোয়েল মল্লিকের তৃণমূলের প্রার্থীর পেছনে, কারণ কোয়েল মল্লিকের কোনো রাজনৈতিক জ্ঞান নেই। তাহলে যে মানুষটার রাজনৈতিক জ্ঞান নেই তাকে কি করে আমি রাজ্যসভায় পাঠালাম? আমি পাঠালাম একটা কারণেই, সেটা হলো যে অন্য সামাজিক ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, টালিগঞ্জে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদেরকে বার্তা দিলাম যে ভাই তুমি আমার সাথে সম্পৃক্ত হও, আমি তোমাকে রাজনৈতিক পদ দিব, সুযোগ সুবিধা দিব, আবার তার বিনিময়ে তোমার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু নিশ্চিত থাকবে। এবং ফাইনালি যে লয়ারের নাম নিয়ে সবাই আলোচনা করছেন, মনে রাখবেন ইডি মামলায় কিন্তু ইডি মামলা পেছানো হলো কেন তা নিয়ে আমরা অনেক চর্চা করেছি। এই ইডি মামলার পেছানোর পেছনে যে ভূমিকাটা অনেকেই দেখতে পাচ্ছেন, সেই ভূমিকাতে কিন্তু লয়ার ছিলেন বলেই খবর। ফলে ইডি মানে নিশ্চয়ই মানে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিছু সুবিধে পেয়েছেন, সেই সুবিধার বিনিময়ে কিন্তু আজকে বাইরের কোনো একজন লয়ারকে, সুপ্রিম কোর্টে একজন লয়ারকে প্রার্থী করতে হচ্ছে। সেটা গুরুত্বপূর্ণ বিষয় যে তার মানে সুপ্রিম কোর্টের এমন কিছু সুযোগ সুবিধে তৃণমূল কংগ্রেসের হয়ে করে দিতে পেরেছেন, যার বিনিময়ে কিন্তু আইনজীবী মেনকাকে টিকিট দেওয়া হলো। ফলে এইটা একটা গুরুত্বপূর্ণ মানে নেক্সাসের জায়গা থেকে কিন্তু প্রশ্ন তোলা হবে, আইনজীবী মেনকাকে কেন টিকিট দেওয়া হচ্ছে। এই প্রশ্নটা আগামী দিনেও চর্চায় আসবেন। তিনি না বাঙালি, না তিনি বাংলার সাথে সম্পর্কিত, তাহলে কেন তাকে এই পার্ট করা? ইডি মামলা কি আপনারা জানেন যে আইপ্যাক টিমের যে তদন্ত ইডি করতে এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই তদন্তে মাঝখানে দাঁড়িয়ে পড়েন এবং তিনি ইডি তদন্তকে আটকে ফাইলপত্র হার্ড ডিস্ক নিয়ে চলে এসেছিলেন, যেটা ইডি পরবর্তী সময় বলেছে যে আমাদের থেকে এগুলো কেড়ে নিয়ে নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী কেড়ে নিয়েছেন এবং তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি মামলা হয় হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টের মামলা কিন্তু দিনের পর দিন, তারিখ পে তারিখ যে পিছিয়ে যাওয়া, সেই পিছিয়ে যাওয়ার পেছনে আইনজীবী যাকে আজকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন তার ভূমিকা বিরাট ছিল বলেই খবর। ফলে সেইখান থেকে কীভাবে কোন কায়দায় তিনি সুবিধাগুলো করে দিলেন বা কিভাবে করে দিলেন, সেই প্রশ্নটা কিন্তু বিরোধীরা অবশ্যই আগামী দিনে তুলবে, ইতিমধ্যেই তুলতে শুরু করেছে। কিন্তু যে প্রশ্নটা আসছে, তাহলে তৃণমূল কংগ্রেস 15 বছর শাসন করার পরেও নিজের রাজ্যে নেতা তৈরি করতে পারেনি। তৃণমূল কংগ্রেস তাহলে একের পর এক কেন বাইরের, অর্থাৎ যারা বাঙালি রাজনীতির কথা বলে তাদেরকে কেন বাইরের লোককে প্রার্থী করতে হয়? দিল্লির যে আইনজীবীকে আজকে সাংসদ করা হলো, গুজরাট থেকে ইউসুফ পাঠানকে সাংসদ করা হচ্ছে, কীর্তি আজাদকে বিহার থেকে এনে সাংসদ করা হচ্ছে, শত্রুঘ্ন সিনহাকে বিহার থেকে এনে প্রার্থী করা হচ্ছে, কেডি সিংকে প্রার্থী করা হয়েছিল ঝাড়খণ্ড থেকে। আপনারা জানেন
যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল, ফলে এবং সুস্মিতা দেব আসামের মানুষ, তাকে সাংসদ করা হয়েছিল। এরকম অসংখ্য উদাহরণ একের পর এক আমি দিতে পারি। তাহলে বাঙালির প্রতিনিধিত্ব দিল্লিতে তো কমে যাচ্ছে। যে দল বাংলা বাঙালি রাজনীতির কথা বলেন, সেই দল যখন ভিন্ন রাজ্যের ব্যক্তিদেরকে প্রার্থী করছে, কখনো গুজরাট থেকে এনে, কখনো দিল্লির থেকে এনে, কখনো আসাম থেকে এনে, কখনো গোয়ার থেকে এনে, কখনো বিহার থেকে এনে, তাহলে বুঝতে হবে যে আসলে বাংলা বাঙালি রাজনীতি তৃণমূল কংগ্রেস কেবল ভোটের দিকে তাকিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য করছে। বাঙালি বাঙালির বক্তব্য, বাঙালির যে চাহিদা ভাবনা সংসদে প্রতিফলন করার জন্য বাঙালি খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস। তাহলে যে দল বাংলা বাঙালি রাজনীতির কথা প্রতিনিয়ত বলে, সেই দলই কিন্তু দেখা যাচ্ছে অবাঙালিদেরকে লোকসভা রাজ্যসভায় সাংসদ করে পাঠাচ্ছে। তাহলে বাঙালি কি নেই? এই প্রশ্নটা কিন্তু বারবার আসবে। আর অরাজনৈতিক ব্যক্তিদেরকে কেন সাংসদ করা হচ্ছে, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। দেখুন, আমার যেটা মনে হয়, অরাজনৈতিক ব্যক্তিদের এই কারণেই সাংসদ করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেহেতু ব্যক্তি কেন্দ্রিক দল, এখানে ব্যক্তি শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। ফলে যত অরাজনৈতিক ব্যক্তি হবে, ততই দলের প্রতি 100% আনুগত্য দেখাবে। অরাজনৈতিক ব্যক্তিরা পলিটিক্যালি অতটা সচেতন থাকেন না, তারা দলের ভেতরে মাথা ঘামাবেন না, সমস্ত এমপি ল্যাডের টাকাগুলো তারা দলকে দিয়ে দিবেন, দলের নেতারা তাদের মতন করে সেই এমপি ল্যাডের টাকা ব্যবহার করবেন। তারা নিশ্চুপে থাকবেন, মিটিংগুলোতে আসবেন, কিন্তু একেবারে পেছনের সারিতে বা সামনের সারিতে বসে হাত দেখাবেন, ছবি দেখাবেন। ফলে এরাও পাওয়ার এনজয় করে। অরাজনৈতিক কোয়েল মল্লিকরা পাওয়ার এনজয় করবেন উইদাউট পারফর্মিং রেসপন্সিবিলিটি, অর্থাৎ দায়িত্ব ছাড়াই এরা সাধারণত ক্ষমতা ভোগ করে থাকে। যেটা আমরা মিমি চক্রবর্তী থেকে শুরু করে নুসরত জাহান থেকে শুরু করে একের পর এক উদাহরণ তো আসছে যাচ্ছে, সন্ধ্যা রায় থেকে শুরু করে মুনমুন সেন, সবার ক্ষেত্রেই দেখেছি। ফলে যত অরাজনৈতিক আনতে পারবো, তত দলের মধ্যে নিরঙ্কুশ প্রাধান্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে যাবে। কেউ চ্যালেঞ্জ করবে না, চ্যালেঞ্জের কোনো সামান্যতম সুযোগ থাকবে না, আনুগত্যর আরও বেশি প্রতিষ্ঠা পাবে। আর এরা সব কিছু ছেড়ে দেয় দলের নেতা কর্মীদের কাছে, অর্থাৎ এমপি ল্যান্ডের যে টাকা পাবেন সেগুলো সব ছেড়ে দিবেন, কখনো প্রশ্ন করবেন না। ফলে এই ধরনের লোককে ব্যক্তিকেন্দ্রিক দলে কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে প্রার্থী করা হয়, যেটা কোয়েল মল্লিককে আজকে করা হলো। ফলে সব মিলে রাজ্য রাজনীতি যেভাবে চলছে, সেই কনটেক্সটেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক সমেত রাজীব কুমার সবাইকে প্রার্থী করেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাজনীতি সংস্কৃতিটা যদি আপনি ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকে যে 4 জনকে প্রার্থী করা হয়েছে, কেন প্রার্থী করা হয়েছে, তার পরিষ্কার একটা উত্তর আপনি কিন্তু খুঁজে পাবেন। সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ আমার বক্তব্য শুনবার জন্য।